সময় ঘনিয়ে আসছে ডক্টর ইউনূস এবং তার বিদেশি নাগরিকত্ব থাকা অন্যান্য উপদেষ্টাদের। সময় আসলেই ঘনিয়ে আসছে এবং তারা কিন্তু তাদের এক্সিট প্ল্যান অলরেডি চালু করে দিয়েছেন। এক্সিট স্ট্র্যাটেজি যেটাকে বলে। বেশ অনেকদিন ধরে এগুলির প্রসেসিং চলছে। তবে যেরকম আমরা মনে করছি যে স্যার ইউনূস এবং তার সাঙ্গপাঙ্গদের, বিশেষ করে যাদের বিদেশি নাগরিকত্ব আছে, তাদের এক্সিট প্ল্যানটা আসলে হচ্ছে যে ওই প্লেনে করে পালাবে অ্যান্ড অল দ্যাট, নাথিং লাইক দ্যাট। ইটস এ ভেরি সেফ এক্সিট এবং এগুলিকে মিটিকুলাসলি ডিজাইন করা হচ্ছে। সো আমার কাছে অনেকগুলো ইনফরমেশন অলরেডি এসেছে আমার হাতে। কিছু কিছু ইনফরমেশন পাবলিক, কিছু কিছু ইনফরমেশন এখনও পাবলিক না, বাট আই এম গানা স্পিরিট অল আউট টুডে। আসলে এক্সিট স্ট্র্যাটেজিটা কি হতে পারে? দেখেন, শুধু যে বাংলাদেশ থেকে এক্সিট করে ফেললেই সবাই যে সেফ থাকবে, নাথিং লাইক দ্যাট। সো তাদের একটা সেফটি লাগবে, অর্থাৎ একটা লম্বা সময় ধরে তারা প্রোটেক্টেড থাকবে, তাদের কোনো ধরনের সমস্যা হবে না, তাদের একটা ইমিউনিটি থাকবে এবং যে দেশেই থাকবে, যেখানেই এক্সিট নেবেন যে দেশের জন্য, সেই দেশেও একটা ইমিউনিটি থাকবে। সো এই ধরনের সিচুয়েশন ক্রিয়েট করতে হলে আসলে দরকার হয় ডিপ্লোম্যাটিক সেফ এক্সিট। সো ডিপ্লোম্যাটিক সেফ এক্সিট মানে হচ্ছে একজন ডিপ্লোম্যাট হিসেবে যদি ব্রেড পাসপোর্ট নিয়ে বা ডিপ্লোম্যাটিক পাসপোর্ট নিয়ে যদি অন্য কোনো দেশে থাকে, তাহলে সেই দেশে অ্যাকচুয়ালি তার একটা ইমিউনিটি থাকে এক ধরনের এবং সোর্ট অফ আনটাচেবল হয়। সো স্যার ইউনূস এবং তার সাঙ্গপাঙ্গরা, তার নাগরিকত্ব থাকা ব্যক্তিরা এবং অন্যান্যরা যাদের নাগরিকত্ব নাই, তারা গত ২-৩ মাস ধরে এবং তারও আগের সময় ধরে তাদের এক্সিট স্ট্র্যাটেজি যেটা, সেটা চালু করেছে এবং ডিপ্লোম্যাটিক সেফ এক্সিট যেটা, এক্স্যাক্টলি সেই কাজটাই করেছে। আর এই ডিপ্লোম্যাটিক সেফ এক্সিটের মধ্যে প্রথম নাম যেটা আসে সেটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির বর্তমান ভিসি, যার নাম হচ্ছে নিয়াজ আহমেদ খান। তিনি স্যার ইউনূসের সবচাইতে বড় সহযোগী এবং ঢাকা ইউনিভার্সিটিতে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্বাধীনতার বিপক্ষের শক্তি জামাত শিবিরকে প্রতিষ্ঠিত করার জন্য উনার ভূমিকা একেবারে অনস্বীকার্য, রাইট? সো উনি বেসিক্যালি ডেনমার্কের রাষ্ট্রদূত হওয়ার জন্য তোড়জোড় শুরু করেছেন। অলরেডি ডেনমার্কের সরকারের কাছে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত হিসেবে তার নাম পাঠানো হয়েছে। এখন শুধু কোপেনহেগেন থেকে গ্রিন সিগন্যালের ওয়েট করা হচ্ছে, কোপেনহেগেন থেকে গ্রিন সিগন্যাল দিবে। এটার জন্য ২-৩ মাস সময় লাগে মনে হয়, ১ থেকে ৩ মাস সময় লাগে এই গ্রিন সিগন্যাল আসতে। এরপরে তিনি কোপেনহেগেনে অর্থাৎ ডেনমার্কে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত হবেন। অর্থাৎ রাষ্ট্রদূত হিসেবে তিনি দেশ থেকে সেফ এক্সিট নেবেন এবং ওখানে গিয়ে সেফলি থাকবেন, কেউ কোনো কিছু করতে পারবে না, একটা ইমিউনিটি থাকবে। পরবর্তীতে যে গভর্নমেন্ট আসুক না আসুক, অ্যাটলিস্ট তাকে তো আর বাংলাদেশে ব্যাক করতে হবে না, সে ওখানে ইস্তফা দিয়ে দিতে পারে যদি ইস্তফা দিতে হয়। সো দিস ইজ নাম্বার ওয়ান এবং ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কি প্লেয়ার ফর ইউনুস, স্যার ইউনুসের জন্য। এভাবেই প্রথম সেফ এক্সিট। এরপর আরেকটা নাম আছে, সেটা হচ্ছে লামিয়া মোর্শেদ, ডক্টর ইউনুসের এসডিজি বিষয়ক উপদেষ্টা এবং ইউনুস সেন্টারের মেইন ক্রিয়ানক বলতে পারেন, যিনি চালায় আর কি। সো তিনি এখন নিজেও তোড়জোড় শুরু করছেন ইউরোপের কোনো একটা দেশে রাষ্ট্রদূত হিসেবে, ডিপ্লোম্যাট হিসেবে পোস্টিং পাওয়ার জন্য। যদিও ইউরোপে কোনো ভ্যাকেন্সি নাই, কিন্তু আলোচনা চলছে, সেই লেভেলে আলোচনা চলছে যেন লামিয়া মোর্শেদকে কোনো একটা দেশে, ইউরোপের কোনো একটা দেশে করা হয়, ডিপ্লোম্যাট করা হয় বা রাষ্ট্রদূত করা হয়। সেফ এক্সিট নাম্বার 2। উনারই অ্যালাইস, ক্লোজ এইড যারা আছে ডক্টর ইউনূসের, তাদের মধ্যে লামিয়া মোর্শেদ তো অবশ্যই অন্যতম। এরপর আরও কিছু নাম আছে, খুবই খুবই ইন্টারেস্টিং নাম। লুৎফে সিদ্দিকী, আন্তর্জাতিক বিষয়ক যিনি দূত ডক্টর ইউনূসের, এবং তার বোন হোসনে সিদ্দিকী, এবং তাদেরকেও রাষ্ট্রদূত বানানোর জন্য প্ল্যান করা হচ্ছে। লুৎফে সিদ্দিকীর পছন্দ হচ্ছে সিঙ্গাপুর, আর তার বোন হোসনা চান হচ্ছে নেদারল্যান্ডস। অর্থাৎ তারা পিক করছেন যে চুজ অ্যান্ড পিক, একজন যাবেন সিঙ্গাপুর যাবেন, আরেকজন নেদারল্যান্ডসে যাবেন, তাদেরকে রাষ্ট্রদূত করার জন্য করা হচ্ছে সেফ এক্সিট আর কি। এগুলি হচ্ছে এক্সিট স্ট্র্যাটেজি। প্রেস সেক্রেটারি শফিকা আলম বললেন যে এগুলির কোনো ভিত্তি নাই, হ্যাঁ নাই সেই নাই, কিন্তু এগুলি অ্যাকচুয়ালি ট্রু। এবং এই লিস্টে আরও অনেকেরই নাম আছে যেগুলি হয়তো এখনও সামনে আসে নাই, ভবিষ্যতে আসবে। মোটামুটি সবারই একটা এক্সিট প্ল্যান করা হচ্ছে, কিভাবে কখন কে কোন দেশে যাবে, কে কোন দেশে থাকবে অ্যান্ড অল দ্যাট। এখন যতই শাক দিয়ে মাছ ঢাকা হোক না কেন, আসলে স্যার ইউনূসের যে সময় শেষ হয়ে আসছে এটা সবাই জানে। আর আমরা এটাও ভালো করে জানি যে স্যার ইউনূস অ্যাকচুয়ালি বাংলাদেশ থেকে বের হয়ে কোন জায়গায় যাবে। উনি ফ্রান্সে আসবে এবং বাই দ্য ভাইরালিটি অফ লাস্ট ফিউ ডেজ আপনারা এখন হয়তো অনেকেই জানেন, আমি নিজেও ফ্রান্সে আছি। সো স্যার
ওয়েলকাম প্লিজ আসেন, আপনার জন্য আমি ওয়েট করছি। সো উনি ফ্রান্সে আসবেন, উনার ফ্রান্সে তো অনেক বড় ব্যবসা আছে। ওই যে একটি ইউনুস একাডেমি আছে, স্পোর্টস একাডেমি টাইপের, ওটা একটা বিশাল অর্গানাইজেশন, বর্ডোতে এটার হেডকোয়ার্টার। ওখানে মনে হয় ওনার বাড়ি আছে, প্যারিসে ওনার অ্যাপার্টমেন্ট আছে। সো হি ইজ কামিং টু ফ্রান্স অ্যাজ ওয়েল। আর বাদ বাকি যারা আছেন তাদের মধ্যে অনেককেই বিভিন্ন জায়গায় রিক্রুট করার চেষ্টা করা হচ্ছে, বিশেষ করে বড় বড় এনজিও বা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন যেখানে আছে ওই সমস্ত জায়গায় চাকরির ব্যবস্থা করা হচ্ছে, বা জাতিসংঘেও অনেকটা চেষ্টা করা হচ্ছে। স্যার ইউনুসও জাতিসংঘের মহাসচিব হওয়ার জন্য তোড়জোড় শুরু করেছেন। তার একটা লবি ফার্ম আছে, যে লবি ফার্ম ওনার হয়ে লবি করছে সো দ্যাট হি ক্যান বিকাম দ্য ইউএন সেক্রেটারি। সো এই জিনিসগুলো বেসিকলি একটা জিনিসই প্রমাণ করে, একটা ব্যাপারই বারবার প্রমাণ করে যে স্যার ইউনুসের সময় শেষ হয়ে আসছে। টাইম ইজ অফ দ্য অ্যাসেন্স, তাকে ক্ষমতা ছাড়তে হবে বা সে পড়ে যাবে অ্যান্ড অল দ্যাট। কিন্তু সে যাওয়ার আগে ক্ষমতা থেকে বাংলাদেশের যত ধরনের ক্ষতি করা যায় সব ধরনের ক্ষতি করে যাচ্ছে। বাংলাদেশের ইকোনমি বলেন, ল অ্যান্ড অর্ডার বলেন, বাংলাদেশের মানুষের সেফটি অ্যান্ড সিকিউরিটি বলেন, সব কিছুই ধ্বংস করে দিয়েছে। পোর্টগুলি বিক্রি করে দিয়েছে, পুরো বাংলাদেশের বন্দরগুলি, বিমানবন্দর পর্যন্ত বিক্রি করে দিচ্ছে। বাংলাদেশের খনিজ সম্পদ, বাংলাদেশের সমুদ্র বন্দর, বাংলাদেশের সামুদ্রিক যে সম্পদ আছে, গ্যাস আছে, তেল আছে, হোয়াটএভার, এগুলি সবই বিদেশিদের হাতে তুলে দিচ্ছেন একেবারে করমুক্ত করে। এই যে পোর্ট যে দিয়ে দিল, বড় বড় চিটাগংয়ের পোর্ট হতে শুরু করে সব পোর্ট যে বিদেশিদের দিয়ে দিল, এগুলি কিন্তু করমুক্ত, 10 বছর করমুক্ত থাকবে। অর্থাৎ এরা কোনো ট্যাক্সও দিবে না, একেবারে খুল্লামা খুল্লা তাদের নিজস্ব সম্পত্তি হিসেবেই দিয়ে দিছে। সো বেসিকলি স্যার এই নিউজ খুব ভালো করেই জানে যে উনি দেশের 12টা বাজিয়ে দিয়েছেন, এবং এই 12টা বাজানোর জন্য উনি তো আর ওনাকে তো আর কেউ ঠিক রাখবে না, স্বাভাবিকভাবে এটার জন্য জবাব দিতে হবে। তার আগেই উনি সেফ এক্সিট দিচ্ছে। সো আমরা যে সেফ এক্সিটের কথা বলে আসছি এতদিন ধরে, সেই সেফ এক্সিট আমরা যদি মনে করে থাকি যে কিছু একটা হবে আফগানিস্তান স্টাইলে, এরপরে প্লেনে একটা করে প্লেনের ওই যে পাখা ধরে 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 চলে যাবে, নাথিং লাইক দ্যাট। সেফ এক্সিটটা হবে এরকম যে বিভিন্ন মানুষদেরকে বিভিন্ন দেশে ডিপ্লোম্যাট হিসেবে পাঠানো হবে, রাষ্ট্রদূত হিসেবে পাঠানো হবে, তাদেরকে বিভিন্ন জায়গায় পোস্টিং দেওয়া হবে। এর মধ্যে অনেককে দেওয়া হয়েছে এবং ভবিষ্যতে আরও অনেকজনকে দেওয়া হবে, এগুলি সামনেই দেখতে পাবেন। এভাবেই তারা সেফ এক্সিট নেবে, তাদের সেফটি মেক শিওর করবে কিছু সময়ের জন্য অ্যান্ড অল দ্যাট, যাতে তাদের একটা ইমিউনিটি থাকে, তাদের একটা সেফটি থাকে, এবং তাদেরকে যেন কেউ অ্যারেস্ট করতে না পারে, কেউ কিছু করতে না পারে। এবং একবার বিদেশে যখন থাকবে এবং ডিপ্লোম্যাটিক ইমিউনিটি যখন থাকবে, তখন আপনি কী বা করবেন, তাদের কী বিচার করবেন আর। সো স্যার ইউনুসের এই মিটিকুলাস ডিজাইন, এগুলি দিজ আর পার্ট অফ হিজ বিগার গেম অফকোর্স। এবং বাংলাদেশকে যে একটা যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে, একটা কনফ্লিক্টের দিকে ঠেলে দিচ্ছে, এটা সবাই এখন ভালো মতো বুঝতে পারছেন। এবং এগুলি কন্টিনিউ করবে, এবং দেশটা একেবারে শেষ পর্যন্ত, পুরা ধ্বংস না হয়ে যাওয়া পর্যন্ত এগুলি আসলে থামবে না। এটাই ছিল অ্যাকচুয়াল মেটিকুলাস ডিজাইন, যেখানে বাংলাদেশের মানুষ একজন আরেকজনের বিরুদ্ধে লাগিয়ে দেওয়া, গৃহযুদ্ধ লাগিয়ে দেওয়া, ঘরে ঘরে যুদ্ধ, ভয়ে ভয়ে যুদ্ধ, দেশের মানুষের মধ্যে যুদ্ধ, শহরে শহরে যুদ্ধ, এগুলিই চলতে থাকবে। বাংলাদেশে কোনো ইলেকশন হবে না, কোনো ইলেকশন হলে সেটাও থাকবে না, কোনো ডেমোক্রেটিক গভর্নমেন্ট আর কোনো দিন আসবে না, আসার কোনো সুযোগও নেই। এখন বাংলাদেশ সিরিয়া, আফগানিস্তান অথবা এই তালেবানদের মতো হয়ে যাবে। অলরেডি সেটার সাইন আপনারা দেখতে পাচ্ছেন, জঙ্গিদের অবস্থা দেখতে পাচ্ছেন। বাংলাদেশি জঙ্গিরা এখন শুধু যে বাংলাদেশে আছে তা না, তারা মোটামুটি ব্রাঞ্চ খুলে বসে আছে, ইউরোপ আমেরিকায় ব্রাঞ্চ খুলেছে। আমার উপরও তো জঙ্গি হামলা হলো। সো অল দিস থিংস আর সাইন্স, এবং এই সাইনগুলো যদি এখনও না বুঝেন, আপনারা বোকামি করছেন। সো সময় থাকতে বাংলাদেশকে আবার নিজের পায়ে দাঁড় করাতে হবে, বাংলাদেশকে আবার স্বাধীন করতে হবে, এবং আবারও স্বাধীনতার পক্ষের শক্তিকে বাংলাদেশ সামলাতে হবে। কারণ স্বাধীনতার বিপক্ষের শক্তি যতদিন বাংলাদেশে থাকবে, ততদিন না আপনার কিছু হবে, না আমার কিছু হবে, না সাধারণ মানুষের কিছু হবে, কারো কোনো ভালো হবে না, সবার খালি খারাপই হবে। এতদিনে এগুলি অলরেডি প্রমাণ হয়ে গেছে, কিন্তু তারপরও যদি আপনারা চুপ করে বসে থাকেন, দেন ইটস ভেরি আনফর্চুনেট। আশা করি বুঝতে পেরেছেন।